ও বরুণ জেঠু, আজ তুমি আমাদের গল্প বলবে না? বলবো রে বলবো, কিন্তু তার আগে তোদের একটা জিনিস দেখাবো। কি জিনিস বরুণ জেঠু? সব কিছুতে তুই বড় অস্থির লালটু। অস্থিরতা মানুষের শান্তি আর চিন্তা, এই দুটো জিনিসকেই নষ্ট করে। ঠিক আছে, আমি আর অস্থির নেই। কি দেখাবে বললে, এবার দেখাও। দেখাচ্ছি। আরে বাস, দাবার বোর্ড। কিন্তু এটা কোনো সাধারণ দাবার বোর্ড নয় পল্টু। এই দাবার বোর্ডের পেছনে এক গভীর রহস্য লুকিয়ে আছে। কি রহস্য বরুণ জেঠু? ওরে, সেই রহস্যের কথাই তো আজ আমি তোদের বলবো। বলো। আজ থেকে বছর 15-20 আগে আমি তখন গঙ্গাধরপুরের পোস্ট অফিসের পোস্টমাস্টার। গঙ্গাধরপুর? সেটা কোথায়? এখান থেকে অনেক দূরে পাহাড়ে ঘেরা গ্রাম গঙ্গাধরপুর। ট্রেনে করে যেতে লাগতো 1 রাত। আসলে তখন তো আর এখনকার মতন সুপার ফাস্ট ট্রেন ছিল না, তাই সময়টাও বেশি লাগতো। তো যাক, সে কথা। থাকতে থাকতে বেশ কয়েক মাস হয়ে গেছে, লোকজনের সাথেও বেশ ভালোই আলাপ হয়েছে। এই সব কথা ছাড়ো, এই দাবার বোর্ডের ব্যাপারটা বলো। কি রহস্য লুকিয়ে আছে এই দাবার বোর্ডে? তা পোস্ট অফিসের কাজের পরে সময় কাটানোর জন্য সন্ধে আমরা বেশ কয়েকজন মিলে দাবা খেলতাম নিবারণ বাবুর বাড়িতে। ও বরুণ জেঠু, নিবারণ বাবুটা আবার কে? নিবারণ বাবু হলেন গঙ্গাধরপুরের এক নামজাদা লোক। ইংরেজ আমলে নাকি তিনি বেশ কিছু সাহেবকে উচিত শিক্ষা দিয়েছিলেন। একজন বড় বিপ্লবী বলেই সবাই চিনত নিবারণ বাবুকে। পুরো নাম হলো নিবারণ সেনগুপ্ত। অন্যায়ের সাথে নাকি কোনো দিন আপোষ করেন। বাবা, এ তো দারুণ লোক। সত্যি দারুণ। নিবারণ বাবুর আর একটা গুণ ছিল, দুর্দান্ত দাবা খেলতেন। একবার নাকি রাশিয়া যাওয়ারও সুযোগ পেয়েছিলেন, কিন্তু যাননি। তা সেই নিবারণ বাবুর বাড়িতে রোজ সন্ধেবেলা বসতো দাবা খেলার আসর। নিবারণ বাবুর দাবার চালের সামনে কেউই বেশিক্ষণ টিকতো না। আমি যা একটু লড়তে পারতাম, তাই আমাকে খুব স্নেহ করতেন ভদ্রলোক। তাই তো দাবা খেলার শেষে একদিন বলেই ফেললেন, সত্যি নিবারণ বাবু, আপনার তুলনা নেই। কিন্তু তুমিও আজ ভালো খেলছো বরুণ। আমার বলতে দ্বিধা নেই যে তুমি ছাড়া এই গোটা গঙ্গাধরপুরে আমার সাথে লড়াই করবে এমন দাবাড়ু আর একটাও নেই। ভালো ভালো, বেশ ভালো দাবার মাথা তোমার। সময় থাকলে আমার কাছে রাতের বেলা এসো, আমি তোমাকে দারুণ দারুণ কিছু দাবার চাল শিখিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই আসবো, অবশ্যই। তা নিবারণ বাবুর ওই কথার পর আমি প্রায় প্রতিদিনই রাতে খাওয়া দাওয়া সেরে ওনার বাড়িতে যেতাম দাবার দান শিখতে। খেলতে খেলতে কখন যে রাত শেষ হয়ে যেত সেটা বুঝতেই পারতাম না। হ্যাঁ রে, তা এইভাবে বেশ কিছুদিন চলবার পর একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। কি ঘটনা বরুণ জেঠু? ও বরুণ জেঠু, বলো না, কি অদ্ভুত ঘটনা ঘটলো? নিবারণ বাবুর যে ঘরে আমরা দাবা খেলতাম, সে ঘরের জানলায় একদিন রাতে দেখলাম চাদর মুড়ি দিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে। কিরে, দাবা খেলছিস? ও তুই, আয় আয় ভেতরে আয়। কিন্তু আরে কিছু হবে না, এ হলো বরুণ, ভালো মানুষ। তুই ভিতরে আয়, আয় আমি দরজাটা খুলে দিচ্ছি। তারপর কি হলো বরুণ জেঠু? আর এই ভূতনাথ লোকাই বাকে? সেই রাতে নিবারণ বাবু আমাকে বলেছিলেন, বুঝলে বরুণ, এই ভূতনাথ হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু। আমরা একসঙ্গে ইংরেজদের বিরুদ্ধে লড়েছি। সেসব কথা থাক নিবারণ, তোরা দাবা খেলতো। তোদের খেলা দেখতে আমার বেশ ভালো লাগছে। আপনি খেলবেন ভূতনাথ বাবু? না না, আপনারাই খেলুন। আরে খেল না, বরুণ যখন বলছে খেল একবার। তোর সাথে কতদিন দাবা খেলি না বলতো? তুই যে কোথায় কোথায় ঘুরে বেড়াস কে জানে। আয় আয়, একদম দাবা খেল আমার সাথে। ঠিক আছে, খেলছি। নে, তুই আগে চাল দে ভূতনাথ। কি দেখছি নিবারণ বাবু? কি হয়েছে বলুন, তুমি এরকম করছো কেন? কি দেখেছো? উনি কে? কে আবার? ভূতনাথ, আমার ছেলেবেলার বন্ধু। মনে হচ্ছে খুব ভয় পেয়েছে। জল খাবেন বরুণ বাবু? না 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 না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ভূতনাথ বাবু, তার মানে আসলে ভূত। দাঁড়ান বরুণ বাবু, দাঁড়ান বলছে।
তুমি ভূতনাথকে ভয় পেও না বরুণ, আরে ভয় পেও না, ও কারো কোনো ক্ষতি করে না। ও শুধু আমাকে খুব ভালোবাসে বলে আমার কাছে আসে মাঝে মধ্যে। কিন্তু কিন্তু উনি তো, হ্যাঁ বরুণ বাবু, আমি এক অশরীরী অতৃপ্ত আত্মা। অত্যাচারী ফ্লিন্টন সাহেবের গুলিতে আমার মৃত্যু হয়েছিল। কিন্তু কিন্তু আমি আপনার কোনো ক্ষতি করব না বরুণ বাবু, কোনো ক্ষতি করব না। না 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 না, আপনি আমার দিকে এইভাবে আর এগিয়ে আসবেন না প্লিজ। না ভূতনাথ বাবু, এগিয়ে আসবেন না প্লিজ, আসবেন না, আসবেন না। তারপর কি হয়েছিল বলুন জেঠু? সেই সব আমার আর মনে নেই। কেন মনে নেই কেন? ভূতনাথ বাবুকে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি সম্ভবত ভয়ে জ্ঞান হারিয়েছিলাম। কারণ সকালবেলা আমি চোখ খুলে দেখি একজন ডাক্তারবাবু আমার সামনে বসে আছেন, পাশে দাঁড়িয়ে নিবারণ বাবু। ডাক্তারবাবু কতগুলো ওষুধ লিখে দিয়ে নিবারণ বাবুকে বলেছিলেন, ভয়ের কিছু নেই। আসলে কোনো কিছুতে খুব ভয় পেয়ে উনি সম্ভবত অজ্ঞান হয়ে পড়েন। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো খেলেই খুব ভালো ঘুম হবে। কয়েকটা দিন একটু ভালো করে ঘুমলেই এই মেন্টাল স্ট্রেসটা কেটে যাবে। ওষুধপত্র খেয়ে সুস্থ হলাম, কিন্তু মনের মধ্যে একটা ভয় থেকেই গেল। তাই ওই ঘটনার পর থেকে আমি আর কোনোদিন নিবারণ বাবুর বাড়িতে দাবা খেলতে যাইনি। উনিও আর কোনোদিন আমার খোঁজ খবর নিতে আসেননি। তারপর হঠাৎ একদিন শুনলাম নিবারণ বাবু মারা গেছেন। আর সব থেকে আশ্চর্যের কি জানিস? কি? নিবারণ বাবু নাকি দাবা খেলতে খেলতেই মারা যান। কি? দাবা খেলতে খেলতে মারা যান? হ্যাঁ, এখনো নাকি নিবারণ বাবুকে দেখা যায় রাতে নিজের ঘরে একটা চাদরে মুখ ঢাকা লোকের সঙ্গে দাবা খেলতে। ওই ওই চাদর মুড়ি দেওয়ার লোকটা নিশ্চয়ই ভূতনাথ বাবু। জানি না, কিন্তু এই রহস্যের আজও কোনো সমাধান কেউ করতে পারেনি। তাই পুলিশ নিবারণ বাবুর বাড়িটা সিল করে দিয়েছে, যাতে ভেতরে কেউ ঢুকতে না পারে। সবই তো বুঝলাম, কিন্তু এবার এই দাবার বোর্ডের রহস্যের কথাটা বলো না বলুন জেঠু। বলছি নিবারণ বাবুর মৃত্যুর বেশ কয়েক মাস পর আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার খাটের পাশে টেবিলটায় একটা পার্সেল রাখা রয়েছে। পার্সেল? কিন্তু এই পার্সেলটা আবার কে পাঠালো? এ কি, এটা তো দাবার বোর্ড। এটা আবার কি? চিঠি, প্রিয় শিষ্যকে গুরুর উপহার, নিবারণ সেনগুপ্ত। ও মাই গড, তার মানে এটা তো সেই দাবার বোর্ড যেটাতে আমি আর নিবারণ বাবু দাবা খেলতাম। কিন্তু কিন্তু নিবারণ বাবু তো মারা গেছেন। তাহলে ওনার দাবার বোর্ডটা কে পাঠালো আমাকে? কে পাঠালো? আর এই রহস্য আমার কাছে আজও রহস্যই থেকে গেছে। আরো একটা রহস্য কি জানিস? আমি যখনই এই দাবাটা খুলে খেলতে বসি, তখনই মনে হয় কেউ যেন আমার পাশে বসে আমার খেলা দেখছে, আর মাঝে মাঝে ভালো ভালো দাবার চাল দিচ্ছে। তুমি সত্যি বলছো বলুন জেঠু? বিশ্বাস না হলে নিজেরাই দেখ। আজ স্কুলে কি হয়েছে জানো বরুণ জেঠু?
কি হয়েছে রে লালটু? তখন আমাদের অঙ্ক ক্লাস চলছিল, হঠাৎ দেখি জয় দরদর করে ঘামছে, তারপর কি সব যেন বিড়বিড় করে বলছিল। সঙ্গে সঙ্গে তো আমরা ওকে টিচার্স রুমে নিয়ে যাই, তারপর জয়ের বাড়িতে খবর দিলে ওর বাবা মা এসে নিয়ে যায়। ও, তারপর স্কুল ছুটি হওয়ার পরে আমরা জয়ের বাড়িতেও গেছিলাম। জয় তখনও বিছানায় শুয়ে আছে। হঠাৎ একটা কথা কানে এলো। কি কথা আকাশ? জয়ের বাবা ওনার প্রতিবেশীকে বলছিলেন, জয়ের দাদু চলে যাওয়ার পর থেকেই দেখছি মাঝে মধ্যেই জয়ের সঙ্গে এরকম হচ্ছে। তাহলে তো চিন্তার বিষয়। আপনি বরং কোনো একটা ভালো ওঝাকে ডাকুন, বুঝলেন? আমার কিন্তু ব্যাপারটা বেশ অন্যরকম মনে হচ্ছে। কি বলতে চাইছেন? ওর দাদুর আত্মা মানে? আমার তো সেরকমই মনে হচ্ছে। এ ডাক্তার বদ্যির কাজ নয়, বুঝলেন? ওঝা ওঝা কোনো ভালো ওঝাই লাগবে এই সমস্যা থেকে জয়কে উদ্ধার করতে গেলে। শুনলে তো, আমিও সেটাই ভাবছি। এটা একেবারে ভুতুরে ব্যাপার। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়াতেও এরকম একটা ঘটনা ঘটেছিল। তুমি যাও যাও, আর দেরি করো না। একজন ভালো দেখে ওঝাকে খবর দাও। আমার ছেলেটাকে ওইভাবে শুয়ে থাকতে দেখে আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে গো, একেবারে ফেটে যাচ্ছে। জয়ের দাদু মারা যাবার পর থেকেই এইসব হচ্ছে। এই কথাটা আজ বরুণ জেঠুকে বলতেই হবে। তোদের বন্ধু জয়ের এই কথাটা শুনে আমার একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। আমি যখন পোস্টমাস্টার হয়ে কেতুগ্রামে ছিলাম, তখন ওখানে একটা ছেলের সঙ্গে ঠিক এরকম ঘটনাই ঘটেছিল। ছেলেটার নাম ছিল ফটিক। ফটিক? কি হয়েছিল ওর সঙ্গে বরুণ জেঠু? সেটাই তো তোদের এখন বলবো রে আকাশ। ফটিক খুব মিষ্টি আর দুষ্টু ছেলে ছিল। সবাই ওকে খুব ভালোবাসতো ওর ওই মিষ্টি মিষ্টি কথার জন্য। ফটিক ছিল ওর রাঙা মাসির, যাকে বলে একেবারে নয়নের মণি। ফটিক একটু চোখের বাইরে গেছে কি ওর রাঙামাসি একেবারে পাগল হয়ে যেত। তাই প্রায় ফটিককে বলতো, ওরে ফটিক, আমার নয়নের মণি, তোকে না দেখতে পেলে আমি যে মরেও শান্তি পাবো না রে। সব সময় তুমি এরকম কথা বলবে না তো রাঙামাসি। তুমি আমাকে ছেড়ে কোথাও কখনো যাবে না। আমিও যে তোকে ছেড়ে যেতে চাই না ফটিক, একেবারে যেতে চাই না। কিন্তু যে রাঙামাসি ফটিককে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতো না, সেই রাঙামাসি একদিন ফটিককে ছেড়ে চিরদিনের মতন চলে গেলেন। সে ফটিকের কি কান্না, কিছুতেই তাকে শান্ত করা যায় না। তখন ফটিকের মা ফটিককে শান্ত করবার জন্য বলে, কাঁদিস না, কাঁদিস না ফটিক, কাঁদিস না। তুই কাঁদলে তো তোর রাঙামাসিও খুব কষ্ট পাবে। বল, তুই কি চাস তোর জন্যে তোর রাঙামাসি কষ্ট পাক? কিন্তু আমার রাঙামাসি কোথায় মা? আমি কত করে রাঙামাসিকে ডাকি, মাসি তো আর আসেই না আমার কাছে। আমার মাসি কোথায় মা, বলো না। ওই যে চাঁদেই তো তোর রাঙামাসি এখন থাকে, ওখান থেকে রাঙামাসি তোকে সব সময় দেখছে। তাই আর কাঁদিস না বাবা। রাঙামাসি ওই চাঁদ থেকে আবার কবে আসবে আমার কাছে? আসবে আসবে, ঠিক আসবে। তুই শান্ত হয়ে আর দুষ্টুমি করিস না, তাহলেই দেখবি তোর রাঙামাসি আবার তোর কাছে আসবে। ঠিক আছে মা, আমি আর দুষ্টুমি করব না। তোমরা যা বলবে আমি ঠিক তাই শুনবো। এই তো লক্ষ্মী ছেলে আমার। ছোট্ট ফটিক মায়ের কথা বিশ্বাস করে নেয়, ভেবে নেয় সত্যি ওর রাঙামাসি চাঁদে আছে। আর তাতেই হলো বিপদের শুরু। কি বিপদ বরুণ জেঠু? প্রতিদিন রাতে চাঁদ দেখতে থাকে ফটিক। চাঁদে ওর রাঙামাসি আছে ভেবে চাঁদের দিকে তাকিয়ে কথা বলতে থাকে। কিছুতেই এই ব্যাপার থেকে ফটিককে আটকানো যায় না। কিন্তু ওদিকে রাঙামাসিও তো আর ফিরে আসে না। ফলে দিনে দিনে ফটিকের শরীর আর মন দুই খারাপ হতে থাকে। ডাক্তার এসে ফটিককে দেখে ওর বাবা মাকে বলে, ছেলে সুস্থ করতে গেলে হাওয়া বদল করতে হবে। কেতুগ্রাম থেকে কিছুদিনের জন্য অন্য জায়গায় ঘুরিয়ে আনতে হবে ফটিককে, যাতে রাঙামাসির কথা ও ধীরে ধীরে ভুলে যায়। ডাক্তারের কথা শুনে ফটিককে নিয়ে তার বাবা মা পাহাড়ে ঘুরতে গেল। কিন্তু পাহাড়ে ঘুরতে গিয়েও ফটিকের সমস্যা দূর হলো না। কেন বরুণ জেঠু, দূর হলো না কেন? সুন্দর পাহাড়ও ফটিকের মন ঠিক করতে পারলো না? না, পারলো না। কারণ রাত হলেই যে আকাশে চাঁদ ওঠে, আর চাঁদ দেখলেই ফটিকের ওর রাঙামাসির কথা মনে পড়ে যায়। চাঁদকে তো আর বাবা লুকিয়ে রাখা যায় না। তাহলে ফটিক কি আর কখনো সুস্থ হতে পারেনি? পারেনি তো। কিছুদিন পাহাড়ে থাকবার পর ফটিকরা আবার ফিরে এলো কেতুগ্রামে। আর তারপরেই ঘটতে থাকলো অদ্ভুত সব ঘটনা।
কি অদ্ভুত ঘটনা গো বরুণ জেঠু, বলো না। ফটিক সবাইকে বলে রাঙামাসি নাকি সর্বদা ওর সঙ্গেই থাকে, ও যা চায় ওর রাঙামাসি নাকি তাই দেয়। সত্যি ফটিক ও রাঙামাসিকে দেখতে পেতো? পেতো, নিশ্চয়ই পেতো। তুমি এত জোর দিয়ে কথাটা কি করে বলছো বরুণ জেঠু? বলছি কারণ আমি নিজের চোখে তো দেখেছি সেই অদ্ভুত ঘটনা ঘটতে। কি অদ্ভুত ঘটনা তুমি ঘটতে দেখেছো একবার বলো তো? সেদিন ফটিকদের বাড়িতে আমি গিয়েছিলাম একটা বিশেষ কাজে। কি কাজে বরুণ জেঠু? ফটিকের বাবা আমাকে বলেছিল আমার চেনাশোনা যদি কোনো ভালো ডাক্তার থাকে তাহলে আমি যেন ওনাকে বলি। তা আমি অনেক খোঁজ খবর নিয়ে একজন ভালো ডাক্তারের খোঁজ পেয়ে সেই ডাক্তারবাবুর চেম্বারের ঠিকানাটা বলতেই ফটিকদের বাড়িতে গিয়েছিলাম। তারপর পোস্টমাস্টার মশাই, আপনি যদি দয়া করে ডাক্তারবাবুর ঠিকানাটা একটা খাতায় লিখে দেন তো খুব ভালো হয়। বুঝতেই তো পারছেন ফটিকটার এই অবস্থা দেখে আমার মনটাও একদম ভালো নেই। ঠিক আছে, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। পেনের কালিটা বোধহয় ফুরিয়ে গেছে মনে হচ্ছে। একটা পেন হবে? আপনার পেন লাগবে পোস্টমাস্টার মশাই? আমি এক্ষুনি আমার রাঙামাসিকে বলে আপনার জন্য পেনের ব্যবস্থা করে দিচ্ছি। তুমি তোমার রাঙামাসিকে বলে পেনের ব্যবস্থা করবে ফটিক? হ্যাঁ, এই তো রাঙামাসি আমার কাছেই আছে। আমি এক্ষুনি রাঙামাসিকে বলবো আর রাঙামাসি আপনার জন্য পেনের ব্যবস্থা করে দেবেন। এসব তুমি কি বলছো ফটিক? হ্যাঁ, সত্যি বলছি পোস্টমাস্টার মশাই। এই দেখুন তাহলে। রাঙামাসি, ও রাঙামাসি, তুমি পোস্টমাস্টার বাবুর জন্য একটা পেন এনে দাও না। দাও না রাঙামাসি। দেখলেন তো পোস্টমাস্টার মশাই, আমার রাঙামাসি আমাকে কত ভালোবাসে। আমি যেই বললাম আর সঙ্গে সঙ্গে রাঙামাসি আপনার জন্য পেন নিয়ে এলো। হ্যাঁ, এ যে অবিশ্বাস্য। আমি নিজের চোখে না দেখলে এমন ঘটনা যে ঘটতে পারে কখনোই তো বিশ্বাস করতে পারতাম না। না, কখনো না। এই ঘটনার পর আমি কি করেই বার ফটিকের কথা বিশ্বাস না করে থাকতে পারি বলতে পারিস? তারপর কি হলো বরুণ জেঠু? গোটা কেতুগ্রামের সবাই তখন এটা বিশ্বাস করে নিয়েছে যে ফটিকের রাঙা মাসি মরে গিয়ে আবার ফটিকের কাছেই ফিরে এসেছে। ফটিক ওর সাথেই থাকে, ওর সাথেই কথা বলে, কিন্তু এটা তো আর বেশি চলতে দেওয়া যায় না। তাই ফটিকের বাবা একদিন কেতুগ্রামের সব থেকে বড় ওঝা কালীচরণকে ডেকে নিয়ে এলো ফটিকের রাঙা মাসির ওই ভূতকে বাড়ি থেকে তাড়ানোর জন্য। ওং রিং ক্লিং ফট, ওং রিং ক্লিং ফট। ভূত পেতনি শাকচুন্নি, এই বাড়ি থেকে বেরিয়ে যা এক্ষুনি। আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে ঠিক করছিস না কালীচরণ। মনে রাখিস, ফটিক আমার। আমার ফটিককে আমার কাছ থেকে কেউ দূরে রাখতে পারবে না, কেউ না। রাঙামাসি, রাঙামাসি, তুমি যেও না রাঙামাসি, রাঙামাসি। ফটিক দাঁড়া দাঁড়া ফটিক। সেদিন দৌড়ে দৌড়ে গিয়ে ফটিকের বাবা ফটিককে ঘরে নিয়ে আসতে পেরেছিল, কিন্তু ঠিক এর কয়েকদিন পর রাতে রাঙামাসি আবার তার ফটিকের কাছে আসে। আয় আয় ফটিক, আয়। এই দেখ, আমি তো রাঙামাসি, তোর জন্য আবার এসেছি। রাঙামাসি, তুমি এসেছো? আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে ফটিক। চলে আয়, চলে আয় আমার কাছে। আসছি রাঙামাসি, আমি আসছি, আসছি। তোকে আমার কাছ থেকে আর কেউ দূরে নিয়ে যেতে পারবে না রে ফটিক। কিন্তু রাঙামাসি, এই রাতের বেলা এত বড় আর গভীর নদী আমরা কি করে পার করব? আমি থাকতে তোর এত চিন্তা কিসের? আয়, আমার হাতটা ধর। রাঙামাসির আত্মা ফটিককে নিয়ে নদীর ওপারে চলে গেল। হ্যাঁ রে, আর তারপর ফটিকের আর কোনো খবর কেউ পায়নি।
চুপ করো চুপ করো চুপ করো তোমরা সবাই। তোমাদের এই একভাবে জয়গান শুনে শুনে আমার কান পচে গেল। এবার আমি শুধু এই পাতাল লোকেরই নয়, তার সাথে পৃথিবী লোকের অধীশ্বর হয়ে উঠতে চাই। এ তো খুবই ভালো কথা প্রভু, খুবই ভালো কথা। এটা তো আপনার বহুদিনের আশা ছিল প্রভু। চুপ করো মন্ত্রী, চুপ করো। শুধু স্বপ্ন দেখলে কি হবে? স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার প্রাণপণ চেষ্টাও তো করতে হবে নাকি? হ্যাঁ, কি করতে হবে প্রভু? মানুষরা তো আমাদের একদম পছন্দ করে না। আমাদের নাম শুনলেই ওদের রক্ত গরম হয়ে যায়। ওরা কি আপনাকে ওদের প্রভু বলে মেনে নেবে? কেউ কাউকে এত সহজে প্রভুর জায়গা দেয় না মন্ত্রী। শক্তি আর বুদ্ধি দিয়ে সবাইকে নিজের বশে আনতে হবে, বুঝেছো? বুঝতে পেরেছি প্রভু, কিন্তু আপনি কি করবেন? পৃথিবীর লোকেদের এমন ভাবে ভয় দেখাতে হবে যে ওরা বাধ্য হয়ে যেন আমার দাস হয়ে যায়। ভয়? হ্যাঁ, ভয়। শোনো, ভয় থেকেই ভক্তির জন্ম হয়। আগুন, আগুন দিয়ে ওদের সবাইকে জ্বালিয়ে দাও। সর্বনাশ হয়ে গেছে দেবশঙ্কর বাবা, সর্বনাশ হয়ে গেছে। আমাদের গ্রাম, বন, জঙ্গল সব আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। আপনি কিছু করুন প্রভু, আপনি কিছু করুন। আমি থাকতে তোমাদের কোনো রকম ক্ষতি হতে দেব না। চমৎকার, চমৎকার। এই আপনার অসাধারণ ক্ষমতা প্রভু। কমণ্ডল থেকে জল ছিটিয়ে আগুন নিভিয়ে দিলেন। সবাই একসাথে বলো, সাধু দেব শঙ্করের জয়। আমার নয়, এই জয়গান করো মহাকালের, কারণ ওনার আশীর্বাদেই আগুন নেভানো সম্ভব হলো। সাধু দেব শঙ্করের জয়। না না না, এ হতে পারে না। একজন সামান্য সাধু আমাদের লাগানো আগুনকে সামান্য জলেই নিভিয়ে দিল। তবে এবার বুঝে যান প্রভু, দেবতাদের আশীর্বাদে আজ মানুষরা কত শক্তিশালী হয়ে গেছে। চুপ করো, চুপ করো। মানুষের শক্তির ব্যাপারে আবার একদম বলবে না। ওই সাধু না থাকলে ওরা কিচ্ছু করতে পারতো না, কিচ্ছু করতে পারতো না। শোনো, আমি একটা উপায় ভেবেছি। কি উপায় প্রভু? কাছে এসো বলছি। কেমন লাগলো তোমার এই উপায়? খুব ভালো, খুব ভালো প্রভু। চুপ করো, তোমার কি কোনো লজ্জা নেই? এই উপায়টা তোমার আমাকে দেওয়া উচিত ছিল। এবার যাও, আমি যেমনটা বলেছি গিয়ে ঠিক তেমনটা করো। এখনই যাচ্ছে প্রভু।
এবার হবে আসল খেলা। কেউ আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরে এই গলার আওয়াজটা তো আমাদের সাধু বাবার বলে মনে হচ্ছে। হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। চলো গিয়ে বরং দেখা যাক। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমায় সর্পদংশন করেছে। আমাকে এখনই জঙ্গলের পেছনে ওই নীল পাহাড়ে নিয়ে চলো, তাড়াতাড়ি চলো। ওখানে একটা গাছের মধ্যে সর্পদংশনের ওষুধ আছে। চলো চলো, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। এবার আমাদের বলুন ওই গাছটা কোথায় আছে সাধু বাবা? গাছ? একে আপনি হাসছেন কেন? সেটা তো তোমরা এখনই বুঝে যাবে। এসব কি? তুমি আবার কে? আমি হলাম পাতাল লোকের মন্ত্রী। এখন আমি তোমাদের সকলকে নিয়ে পাতাল লোকে যাব। ভুলে যাস না শয়তান, আমাদের সঙ্গে সাধু দেব শঙ্কর আছেন। তুই আমাদের কোনো রকম ক্ষতি করতে পারবি না। দেব শঙ্কর জানতে পারলে তবে তো বাঁচাতে আসবে। ও যাতে জানতে না পারে তাই আমি চালাকি করে তোদের সকলকে ওর আশ্রমের থেকে দূরে এই জঙ্গলের মধ্যে এই নীল পাহাড়ে নিয়ে এসেছি। দেব শঙ্কর, নিজের চোখ খোলো। ওরা বিপদে পড়েছে, গিয়ে ওদের সাহায্য করো। কারা বিপদের মধ্যে আছে প্রভু? যারা তোমায় ভালোবাসে তারা। পাতাল লোকে যাও দেবশঙ্কর, সেই পাতাল লোক যেখানে ওই শয়তান অসুররাজ ওদেরকে বন্দি করে রেখেছে। কিন্তু আমি পাতাল লোকে কিভাবে যাব? আমি তো পাতাল লোকের সম্বন্ধে কিছুই জানি না প্রভু। তোমার যজ্ঞের ধোঁয়াই তোমাকে পাতাল লোকে নিয়ে যাবে। শুধু চোখ বন্ধ করে আমায় স্মরণ করো। জয় মহাকাল, জয় মহাকাল, জয় মহাকাল। ওদের ছেড়ে দাও শয়তান, মুক্ত করো। মুক্ত করব, নিশ্চয়ই মুক্ত করব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমাকে তোমাদের নিজেদের প্রভু হিসেবে স্বীকার করতে হবে। ভগবানকে ছেড়ে শয়তানকে আমরা কখনোই আমাদের প্রভু বলে মানব না, কখনোই না। যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, এখনই এই সাধুকে বন্দি করা হোক। খবরদার, যদি এক পাও সামনে বাড়াও তবে এই মন্ত্রপুত জল ছিটিয়ে তোমাদের পাথর বানিয়ে দেব। ভয় পেও না, ওকে ধরো। আমিও নিজের চোখে দেখতে চাই ওই মন্ত্রপুত জলের ঠিক কত ক্ষমতা। তাহলে দেখো। না না না, আমায় পাথর বানিও না দেবশঙ্কর। আমি তোমার লোকেদেরকে মুক্ত করছি আর কথা দিচ্ছি যে কোনোদিন পৃথিবী লোকে আক্রমণ করব না। আরে কেউ আছিস? ওদের মুক্ত কর। এই কারণে যে যেখানে আছো সেখানেই থাকো, অধিক লোভ করো না। আর করব না, আমি আপনাকে কথা দিচ্ছি প্রভু, আমি আর কোনোদিন করব না। হা 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 হা।